অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে কি করেনি আমি নিশ্চিত নই দর্শক, তবে এ নিয়ে একটু কথা বলার আছে এবং বেশ তাৎপর্যপূর্ণ। হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার পরবর্তীতে সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী 3 শিক্ষকের সাথে নিয়ে করজোড়ে সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করে হাসনাত আব্দুল্লাহকে ছাড়িয়ে এনেছেন। এই খবরটি গুজব তা দাবি করেছে বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। হতে পারে গুজব, হতে পারে গুঞ্জন, বা সত্যতাও কতখানি আমি নিশ্চিত নই। তবে আমি যে পার্থক্যটা উল্লেখ করতে চাই, আপনাদের নিশ্চয় মনে আছে যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের আগে হাসনাত আব্দুল্লাহ সহ 6 সমন্বয়ককে যখন ডিবি হেফাজতে, কথিত হেফাজতে রাখা হলো, আটকে রাখা হলো, তার বিরুদ্ধে সারা দেশের মানুষ তো ফুঁসে উঠেছিল, প্রতিবাদ জানিয়েছিল, চরমতর অন্যায় একটি অপরাধ করছিল বাংলাদেশ তৎকালীন সরকার। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে, বিশেষ কিছু বলছে, এটি ভুয়া হোক, গুজব হোক, সত্য হোক, যাই হোক না কেন, এমন একটি খবরে আমি নিশ্চয়ই বলবো না সব মানুষ খুশি হয়েছে। মানুষের একটি বিশেষ অংশ, বড় অংশ, তারা উৎসুক ছিল এবং কারো কারো মধ্যে একটা স্বস্তির ভাব ছিল। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন ছিল? ওই সময় যখন ডিবির কথিত হেফাজতে রাখা হয়েছিল সমন্বয়কদের, তখন তো কেউ সামান্যতম খুশি হয়নি। এখন কেন এই ধরনের খবরে কেউ কেউ স্বস্তি প্রকাশ করতে চায়? তার কারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সমন্বয়কদের কার্যক্রমে, তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে, হুঁশিয়ার, হুঙ্কারে। এবং সেনাবাহিনীর তো গ্রেপ্তারের প্রয়োজন নেই। যা কিছু বলছে, যা কিছু করছে সমন্বয়করা, সেনাবাহিনীর নানান কৌশল আছে, সে আমরা অনেকেই জানি। এখন বিষয় হচ্ছে কি, যে সর্বশেষ ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অব রেভলিউশন উপস্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার যে হুঙ্কার, যে ঔদ্ধত্য তারা দেখিয়েছে, দেশে চরম এক অস্থিরতা সৃষ্টি হয়েছে, কথা সত্য। আমি আবারও বলছি, সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কি হয়েছে, আদৌ কিছু হয়েছে কিনা আমি জানি না। তবে রোববার তারা প্রোক্লেমেশন অব রেভলিউশন ঘোষণাকে কেন্দ্র করে আগামী 15 জানুয়ারি পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে সরকারকে। সরকারের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন ঘোষণা করা হবে এই কারণে, এবং সরকার এ বিষয়ে এখনো কোনো ধরনের কোনো অগ্রগতিতে যায়নি। সেই বিষয়ে যে সংবাদ সম্মেলনটি করলো রোববার, তাদের মুখচ্ছবিকে আমরা খেয়াল করেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য কেমন যেন একটু অস্বাভাবিক। প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি অস্বাভাবিকতা। সেখানে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য উচ্চারণ করলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি যেসব কথা বললেন, একটু ছন্দপতন আমাদের কাছে মনে হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বললেন যে সরকার থেকে ঘোষণাপত্র দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি, আমরা সরকারকে এই বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন? আমাদের এই দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এগুলো হয়তো স্রেফ কথার কথা, অথবা কর্মসূচি দিলে দিতেও পারে, কিন্তু তাদের সেই হুঙ্কার, হুঁশিয়ারি আগের মতো আমরা দেখিনি। আমাদের রহস্য খোঁজার চেয়ে অন্তত আমরা স্বস্তি প্রকাশ করতে পারি, এটি ইতিবাচক। তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে, তারা যদি কোনো কারণে এইসব হুঙ্কার, হুঁশিয়ারি থেকে পিছু হটতে চায়, এটি ইতিবাচক, আমরা স্বাগত জানাই। এবং স্ববিরোধিতাও তাদের বক্তব্যের মধ্যে রয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের এক অংশে বলছেন, গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিলতর এবং গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 31শে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিলাম। আচ্ছা, জটিল বিষয় যখন, তখন কিসের ভিত্তিতে এই ঘোষণাপত্র উপস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোন নৈতিকতার ভিত্তিতে তারা 72-এর সংবিধানের কবর রচনা করে দেশদ্রোহিতার মতন কাজ করতে যাচ্ছিল? আরো প্রশ্ন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা আপনাদের সন্তানের মতো, আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। কে দায়িত্ব দিয়েছে? তারা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল 5 আগস্ট আগে একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য, এর বেশি কিছু তো না।
কারা দায়িত্ব দিয়েছে তাদের উপরে সংবিধান ছুঁড়ে ফেলতে? কারা দায়িত্ব তাদের দিয়েছে জাতীয় সরকার গঠনের জন্য, বিপ্লবী সরকার গঠনের জন্য? কারা তাদের দায়িত্ব দিয়েছে নতুন একটি কিংস পার্টি গঠন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মতন একটা ঔদ্ধত্য প্রকাশের জন্য? কারা তাদের দায়িত্ব দিয়েছে যত্রতত্র যেখানে সেখানে মব ক্রিয়েট করে যে কোনো প্রক্রিয়ায় সরকারের কাছ থেকে যখন তখন যে কোনো দাবি আদায় করার জন্য? সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তারা 6 দিনের কর্মসূচি দিয়েছে। 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত তারা গণসংযোগ করবে, জনসংযোগ করবে, প্রান্তিক পর্যায়ে মানুষের মতামত তুলে নিয়ে আসবে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার জন্য। এই বিষয়ে তাদের মতামত কি, 72 সংবিধান রাখা হবে কিনা। বেশ ভালো কথা। তাহলে আগে কেন এই কাজটি করা হয়নি? এবং এই কথাও সেখানে উল্লেখ করা হয়েছিল সংবাদ সম্মেলনে যে 31 ডিসেম্বর তারা যে কর্মসূচি হাতে নিয়েছিল, তারা যে সংবিধানে কবর রচনা করে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছিল, সেই কর্মসূচিতে সব দল, শ্রেণী, পেশার মানুষের উপস্থিতি ছিল। কোন মানুষের উপস্থিতি ছিল? যে মানুষের উপস্থিত ছিলেন তারা কাদের প্রতিনিধিত্ব করছিলেন, কোন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব তারা করছিলেন, এবং সেখানে কত মানুষ হয়েছে আমরা দেখিনি। এর আগে তো এক ধরনের মানুষের ফ্যান্টাসি ছিল তাদের প্রতি, ছাত্র সমন্বয়কদের প্রতি এক ধরনের স্নেহ, ভালোবাসা ছিল। যখন তারা ডাক দিত 1 ঘন্টা নোটিশে 20, 25, 30, 40 হাজার মানুষ জমায়েত হয়ে যেত। কিন্তু তারা তাদের এই যে ব্যাপক আয়োজনে যে কর্মসূচি, তাতে কত মানুষ হয়েছে? 10, 15, 20। কিন্তু 1 ঘন্টা নোটিশে তারা তো এর চেয়ে দ্বিগুণ মানুষ জমায়েত করে ফেলতো। মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের এই কর্মসূচিগুলোকে এবং তাদের যে বক্তব্যটা। এবং সর্বশেষ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সে বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে মুখচ্ছবি, তাদের যে বক্তব্যের নরম সুর, কিছু একটা কি হয়েছে আসলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা জানি না। সে প্রশ্ন একেবারে উড়িয়ে দিতে চাই না। হঠাৎ করে তারা এইভাবে চুপসে গেল কেন? তবে যেভাবেই হোক, যদি তারা তাদের ভুল বুঝতে পারে, ওয়েলকাম। বাংলাদেশের মানুষ ভালোবাসা তারা পাবে। রাজনৈতিক দল গঠন করুক, গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়ায় আসুক, প্রতিদ্বন্দ্বিতা করুক, নির্বাচন হোক, সেখানে তারা অংশগ্রহণ করুক, আমরা ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো। আরেকটু খেয়াল করে শোনা দরকার, বর্তমান সরকার জরুরি, অতি জরুরি সমস্যাগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডক্টর শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করব, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার জরুরি, অতি জরুরি সমস্যাগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি। সবকিছু জামাতের কথাতেই নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্ট আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আই ওয়াশ। তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষও বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক, অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকে যদি বলেন যে তাহলে জামাত যদি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কি করছে? আমি নিজেই বলি, সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এই কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সবকিছুতে তারা ছিল।